প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক চিন্তক এজাজুল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত। আগামীকাল জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনারা দুজনেই মাঠে ছিলেন। এজাজুল করিম রনি, আমরা জানি শাহবাগে যখন দেশের সবচেয়ে বড় মবটি হচ্ছিল এবং সেই মবের মাধ্যমে স্বৈরাচারের ভিত্তিটি শক্ত জায়গা পাচ্ছিল, তখন থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনি লড়ছেন। শেষ পর্যন্ত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দলবল সহ ভারতে পালিয়ে গেল। মহান ৭১-এর স্বাধীনতার পর জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশে সবচেয়ে বড় ঘটনা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গত 1 বছরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা যদি আপনাকে করতে বলি, তাহলে আপনি কি বলবেন? সাধারণ মানুষও মনে করে 54 বছরে এত কিছু হলো, হ্যাঁ আসলে তাহলে কোথায় গিয়ে দাঁড়ালাম। স্বাধীনতা কথাটার অনেকগুলো মানে আছে, দুইটা মানে বা দুইটা মিনিং খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ভূখণ্ডের স্বাধীনতা, আর একটা হলো রাজনৈতিক স্বাধীনতা। 1971 সালে আমরা ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা ছিল না। শেখ মুজিব বাংলাদেশে পাড়া দিয়েই আমি প্রধানমন্ত্রী হমো, এই যে মামার বাড়ির আবদার, এর মধ্যে দিয়ে বেসিক্যালি একটি স্বৈরতন্ত্রের আনুষ্ঠানিক সূচনা শেখ মুজিবের হাত দিয়ে বাংলাদেশে হয়েছে। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বাঙালি জাতীয়তাবাদ, যেটা হিন্দুত্ববাদের আশ্রয়ের মধ্য দিয়ে যেভাবে তারা গড়ে তুলেছে, ফলে সেখানে রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম, প্রগতিশীলতার কেলকেশিয়ান ভার্সন, বেঙ্গল মডার্নিটি, অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতা মানে ইসলাম বিদ্বেষ, এগুলো মিলে এমন একটা প্যাকেজ এখানে আপনার তৈরি করছিল। শুরুর থেকে এখানে রাজনৈতিক স্বাধীনতা ব্যাপারটা আন্ডারমাইন করা হয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্যাসিস্টিক কাঠামো জনগণের উপর চেপে বসেছিল। সেটার বিরুদ্ধেই 24-এ আপনার এই যে জেনজি জেনারেশন, 24-এর এটাকে যে আমরা বলি যে এই আন্দোলনের কর্তাসত্তা প্লুরাল, এটা সাবজেক্টিভিটি প্লুরাল, এটা একক কোনো মাস্টার মাইন্ড নেই, আমরা সবাই মাস্টার মাইন্ড, এবং আবার আমরা কেউই মাস্টার মাইন্ড না। এটা ক্রেডিট শুধু শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এই কথাটা আমরা বারবার বলি না। কেন বলি? কারণ বললি যে আমরা আমাদের এই যে ব্যক্তি কেন্দ্রিক ট্রাইবাল যে ইতিহাস, ট্রাইবাল যে জাতীয়তাবাদ, সেই জায়গার থেকে আমরা ভূখণ্ডের স্বাধীনতা পাইলেও জিন্না অ্যাভিনিউর নাম মুজিব অ্যাভিনিউ ছাড়া বাংলাদেশের এসেন্সিয়াল কোনো পরিবর্তন হয়নি। সেখান থেকে আমাদের এই জেনারেশন, জেনজি জেনারেশনকে আমরা কি বলতাম? এরা আই হেট পলিটিক্স জেনারেশন, তাদের কোনো মোরালিটি নাই। এবং এখনও কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে, তারা মনে করছে শুধুমাত্র একটা বিসিএস চাকরির জন্য বলাবার নামছে, এদের তো কোনো মোরাল স্ট্যান্ডার্ড নাই, সে নানা রকম কথা। কিন্তু কথা হলো খোদ অভ্যুত্থান, এবারের অভ্যুত্থানটাকে তারা বুঝতে পারতেছে না। এবারের অভ্যুত্থানটা হলো আমাদের 54 বছরের যে ঐতিহাসিক পরাজয়, একটা নিউ কলোনিয়াল সেটেলমেন্টের মধ্যে যে আমরা গেলাম, এখানে যে কলকাতার কালচারাল কলোনি আকারে ঢাকাকে যে রেখে দেওয়া হইল এত বড় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরেও, তার বিরুদ্ধে এটা পলিটিক্যাল আনকনসিয়াস জায়গা থেকে, আমি বলতেছি না তারা সচেতনভাবে লাল নীল বই পইরা রাজনৈতিক চেতনা উদ্দীপিত হইয়া হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, নো, এটা একটা মোরাল আপরাইজিং হয়েছে। জাস্ট আমরা এই জিনিস চাই না, ক্যাডারতন্ত্র চাই না, পলিটিক্যাল ক্যাডার আমার বস্তির পোলাপান ভাড়া করে আইনা আমার পিটাবে, এটা আমরা চাই না, লুটপাট করে টাকা নিয়ে যাবে, এটা আমরা চাই না, আমরা পলিটিক্যাল অলিগার্ক চাই না, হ্যাঁ একটা পার্টি মোনার্কি চাই না রাজনীতির নামে, একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চাই, দল যার যার, রাষ্ট্র সবার। এটা কেন জেনজি জেনারেশন করলো? কারণ এই জেনারেশন ভার্চুয়াল সোসাইটির লোক। ভার্চুয়াল সোসাইটি কি করে? ভার্চুয়াল সোসাইটি, ধরেন আপনি টুইটার ফেসবুকে যদি আপনি থাকেন, আপনি কিন্তু বিভিন্ন জাতি গোত্র ধর্মের মানুষের সাথে সম্পর্কের মধ্যে ভার্চুয়াল জগতে থাকেন। যাকে আপনার এক্সট্রিম মনে হয়, পছন্দ হয় না, বা আপনি জাস্ট ব্লক করে আপনি স্বাধীন নিজের পছন্দের একটা বন্ধু বান্ধব বলয়ের মধ্যে আপনি বাস করতে পারেন। কিন্তু তারা সমাজে দেখে ক্যাডার পুলিশ, তারা পিটায়, সমালোচনা করলে তারা উঠাই নিয়ে যাচ্ছে, ফেসবুক স্ট্যাটাস দিলে তারা পিটায় মেরে ফেলছে। ফলে সে দেখলো যে না, এটা তো হয় না। ফলে এই কনফ্লিক্টটার জন্য সে দেখলো যে না, আমি যেই ফ্রিডমটা আমি চর্চা করি ভার্চুয়াল সোসাইটিতে, আমার রিয়েল সোসাইটিতে কায়েম করতে হবে। সে বললো বিদায় পৃথিবী, হ্যাঁ বুকের ভিতর ভীষণ জ্বর, বুক পেতেছি গুলি কর। শুরু হইল আপনার অভ্যুত্থান। এবং আবু সাইদ এখানে শুধু ব্যাধি নয়, স্বাস্থ্যই সংক্রামক, স্বাস্থ্য নয় ব্যাধি সংক্রামক যেটা ছিল না, এখানে উল্টাটা হইল। আবু সাইদের এই মৃত্যুটা সংক্রমিত হইল। আবু সাইদের মডেলটা এটা লক্ষ কোটি, মানে প্রথম 1000 থেকে লক্ষ লক্ষ থেকে কোটিতে ছড়াই গেল, হাসিনা পালাই গেল। আমি সংক্ষেপে যদি বলি, তাহলে যে জায়গায় আলোচনা শুরু করলাম, তাহলে আপনি 54 বছরে একটা ভূখণ্ডগত স্বাধীনতা পাইলেন, পাওয়ার পরে 24-এ আপনার 54 বছরের ফেলোরটা কি?
আপনি আপনার বাচ্চাদের এই অভ্যুত্থানের গৌরব নাই কোনো, এই অভ্যুত্থানে বিভিন্ন দল যে গৌরব করার চেষ্টা করে, এভরি প্রাইড ইজ এ লাই। আপনি 54 বছর এমন একটা ব্যবস্থা গড়ে তুলেছেন যে একদম পৃথিবীর একমাত্র গাজা স্ট্রিপ ছাড়া এত দ্রুত সময়ের মধ্যে এতগুলো বাচ্চাদের জীবন আর কোথাও যায়নি, আপনার বাংলাদেশে গেছে 54 বছর পরে। স্বাধীনতার কোনো মিনিং নাই, তারপরে ভূখণ্ডগত স্বাধীনতার কোনো মিনিং থাকে না যদি না রাজনৈতিক স্বাধীনতা অর্জিত না হয়। সেই রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা সুযোগ 24 আপনাকে করে দিয়েছে। ফলে 24 দ্বারাই আপনার কি করতে হবে, আপনার জাতির কোনো ইতিহাস নেই, আমাদের ইতিহাস হলো আওয়ামী ইতিহাস। ফলে 71 যুদ্ধটা একটা জনযুদ্ধ ছিল, এটা মুক্তিযুদ্ধের নামে আওয়ামী যুদ্ধ না। ফলে আপনার একটা জাতীয় ইতিহাস লাগবে এবং জাতীয় ইতিহাসের জন্য ফলে 24 দ্বারাই আপনার গোটা জাতির ইতিহাসের মুক্তির প্রকল্প আপনাকে নিতে হবে। গোটা জাতির কালচার, আপনার কালচার সব বাঙালি জাতীয়তাবাদী কালচার ছিল, মানে এটা একটা অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িক রেসিস্ট গোত্রবাদী একটা কালচার, এটা দিয়ে কোনোদিনও গণতান্ত্রিক বাংলাদেশ হবে না। আপনার এখানে পাহাড়ি চাকমা মারমা মিলে সম্মিলিত জাতীয় সংস্কৃতি যেটা, এটা আওয়ামী লীগ দিয়ে হবে না। এরা বাঙালি জাতীয়তাবাদীর সুপ্রিমেসি যেটা যেটা ব্রাহ্মণ্যবাদী জায়গা থেকে, যেটা আগেই বললাম, সেই জায়গা থেকে তারা এটা কপি করেছে বা কয়েন করেছে, সেই জায়গা থেকে তারা জাতীয় সংস্কৃতি তৈরি করতে দিবে না এবং এটা এসেনশিয়ালি ইসলাম বিদ্বেষ। ফলে সেই জায়গা থেকে আপনার জাতীয় ইতিহাসের মুক্তি এবং জাতীয় সংস্কৃতির মুক্তি, এবং জাতীয় সংস্কৃতি না হলে গণতান্ত্রিক জাতি হয় না, গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। ফলে আপনার গোটা রাষ্ট্রের দেখেন আরেকটা জিনিস অ্যাড করি, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র করবেন গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া হবে না, মোটেই না। এবং 5 তারিখটা আমাদের এখানে আপনারা এখানে বারবার আলোচনা করছে যে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে এইটা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না, সামহাও বুঝতে পারছে না, আনফরচুনেটলি বুঝতে পারছে না। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে 1 বছরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা এইটাই এখান থেকে আসছে, তাহলে বুঝতে যে পারছে না, কারণ আপনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়, ইতিহাসের প্যারাডাইম শিফট ঘটে গেছে, বাংলাদেশ আর কোনোদিনও 5 তারিখের আগে যাবে না, 5 তারিখের পরে বাংলাদেশ আলাদা বাংলাদেশ। কিন্তু আপনি এই যে প্রাপ্তি অপ্রাপ্তির কথা বললেন, তাহলে এই যে সেকেন্ড রিপাবলিক আপনার শুরু হয়ে গেছে, এটা হলো আমাদের বড় প্রাপ্তি। এবং কি এখন এই প্রাপ্তিটা ব্যর্থতায় পর্যবেসিত হবে আপনি যদি এটাকে পলিটিক্যালি সিকিউর করতে না পারেন। যেমন 71-এ আপনি দেশ পলিটিক্যালি সিকিউর হচ্ছে বলে মনে হয় আপনার? এইটা রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দলগুলো তখন এই রাজনৈতিক দলগুলো ইররিলেভেন্ট হয়ে যাবে, কথাটা গুরুত্বপূর্ণ। আপনি 71 সালে পরে আওয়ামী লীগ ক্ষমতা নিল, সবাই বিপুল আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়া, তারপর যেটা বললাম যে স্বৈরতন্ত্রের সূচনা হইল, হওয়ার মধ্যে দিয়ে 54 বছর পরে হইলো তো এটাকে জারে বংশে বিদায় করতেছে, এখন বংশের বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? ফলে আপনার যারা রাজনৈতিক দল আছে, সমস্ত দলগুলোকে বলছি, আপনার যদি 5 তারিখকে এই শহীদদের, এই বাচ্চা বাচ্চা কোমল মাসুম শিশুদের আত্মদানকে আন্ডারমাইন করেন ইতিহাস প্রতিশোধ দিয়ে, এবং আপনারা ইররিলেভেন্ট হয়ে যাবেন। আমার দল কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, রাষ্ট্র আমার সাথে তিল পরিমাণ বেআইনসাফি করবে না, এইটাই হলো নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলছি। এটা যে করতে পারবে সেই 5 তারিখের পরের বাংলাদেশের রাজনীতি বুঝবে এবং আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের যে সংগ্রাম, এইটার প্রতি অনুগত বা শ্রদ্ধাশীল থাকতে পারবে। এর বাইরে আপনি যদি পুরানা মডেলে যান, ওই যে আওয়ামী নফসানিয়াত, আপনি যে নামই চর্চা করেন একটা আওয়ামী লীগ করবেন। ডাক্তার তাজনুবা জাবিন, হাসিনা পালিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একটি বড় অংশ জাতীয় নাগরিক কমিটি করলেন, তারপর জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির যুগ্ম আহ্বায়ক আপনি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসঙ্গে লড়েছে তাদের অনেকেই সেই ছাত্র নেতাদের কোট আনকোট ভিলেন হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, খাটো করছে, তুচ্ছতাচ্ছল্য করছে। গণঅভ্যুত্থানের পোস্টার বা এই তরুণদের বিরুদ্ধে যারা আজ মাঠে নামছেন, তাদের এই রূপান্তরের কারণটা কি? 5ই আগস্টের পরের কথা যদি বলি, আমরা 5 তারিখ যখন গত বছর আমরা সব পক্ষ এবং একটা অর্গানিক একটা রেভলিউশনের মাধ্যমে যখন ফ্যাসিস্টের পতন ঘটানো গেল, এরপর কিন্তু ভাই যেটা বললেন রাজনৈতিক স্বাধীনতা, আসলেই কিন্তু উদ্দেশ্য এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের উদ্দেশ্যই কিন্তু এই রাজনৈতিক স্বাধীনতাটা অর্জন করা। এখন এখানে এই ছাত্রদের নেতৃত্বে যখন এই গণ অভ্যুত্থানটা হলো বা এটার নেতৃত্ব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, তখন অবশ্যই একটা নতুন শক্তি কিন্তু জনগণ পেল এবং সাধারণ মানুষ কিন্তু এই নতুন অপরিচিতদের ডাকে সাড়া দিল এই আশায় যে পুরনোদের উপর আস্থাটা ছিল না দেখে, বা পুরনোরা সেই নাগরিক ভিত্তিক যে স্বাধীনতা বা যে মুক্তি, যে অন্তর্ভুক্তিমূলক জনকল্যাণমুখী যে সমাজের স্বপ্ন আমরা স্বাধীন ভূখণ্ড পাওয়ার পর দেখেছিলাম সেই প্রজন্ম থেকে প্রজন্ম, সেটা ব্যর্থ। গত 54 বছর বা 50 বছর এটা ব্যর্থ হয়েছে একটা পর্যায়ে গিয়ে।
তো এটা থেকে মুক্তির জন্যই কিন্তু তারা নতুন একদম ছোট ছোট বয়সে এদের ডাকেই কিন্তু সাড়া দিয়েছে এবং তাদেরকে নেতা মেনেছে। হ্যাঁ, আপনি যখন এখন বিভিন্ন ফেসবুক মেমোরিগুলা যখন আসছে, আপনি প্রত্যেকটা মানুষ দেখবেন যে ওই নাম না জানা কয়েকজনকেই কিন্তু নেতা মেনেছে। তাহলে এটা কিন্তু আপনাকে একটা বার্তা দেয়। কি বার্তা দেয়? যে নেতার নতুনরাই নেতা হয়ে যাবে, এই বার্তাটা দেয় না। এই বার্তাটা হচ্ছে যে আস্থাটা, বিশ্বাসটা আপনি কার উপর রেখেছেন। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু সততা দিয়ে, তাদের কাজকর্ম দিয়ে, রাজনৈতিক অঙ্গীকার দিয়ে মানুষকে কিন্তু জয় করতে পারে নাই। এবং এই জায়গাটাতেই বাংলাদেশের রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো চরমভাবে ব্যর্থ। যার কারণে এখন ওই বার্তাটা হচ্ছে যে যারাই এই ধরনের আস্থা অর্জন করতে পারবে না বা যারাই ওই অসৎ হবে, জনগণ তাদেরকেও আবার বাতিল করে দিবে। হ্যাঁ, তাহলে এই ধরনের একটা চেষ্টা কিন্তু থাকে। কেন থাকে? এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনি যদি নতুন শক্তিকে উঠতে না দেন, তাহলে পুরনো শক্তিটাই আবার যে পুরনো যে স্টাবলিশমেন্ট ছিল, কারণ নতুনরা কিন্তু স্টাবলিশমেন্টের ভেঙে দেওয়ার কথা বলছে, নতুন সিস্টেমের কথা বলছে, নতুন সংবিধানের কথা বলছে, এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারের প্রশাসনের প্রত্যেকটা ধাপকে একদম মানুষের জন্য করার জন্য, এবং নিজের দল না, মানুষের জন্য করার জন্য প্রস্তাব কিন্তু গত 11 মাসে আপনি সবার মুখে মুখে বিভিন্নভাবে এটা শুনবেন। তখন হয় কি, যে পুরনো যে শক্তিগুলো থাকে, পুরনো যে স্টাবলিশমেন্ট থাকে, তাদের এই দীর্ঘদিনের যে একটা আস্তানা বা একটা খুঁটি, বা যেটাকে তারা রাজনৈতিক যাত্রা বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা কিন্তু তারা মনে করে যে এতদিন আমরা নির্যাতিত ছিলাম বা নির্যাতনে আমরা বঞ্চিত ছিলাম, নির্যাতনটাকে তারা আসলে বঞ্চিত ছিলাম। সো এখন আমরা স্বাধীন। আমরা স্বাধীন বলতে তারা দেশ স্বাধীন না, রাজনৈতিক স্বাধীনতাটা তারা নিজেরা স্বাধীন, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এটাকে এখন মুখ্য হয়ে গেছে। তখনই কিন্তু এই যে আপনি বললেন না যে হ্যাঁ, এই যে আপনি বললেন না প্রশ্নটা, যে কেন নতুনদের বিরুদ্ধে এত অপচেষ্টা। কারণ আপনি যদি নতুনদেরকে কোনোভাবে নাকচ করে দিতে পারেন, তাদেরকে যদি আপনি পুরনোদের সাথে যে ও তো অসৎ, ও তো চাঁদাবাজ, ও তো পুরনো বন্দোবস্তেই হাঁটছে, ওকে দিয়ে কিছু হবে না, এইটা যখন আপনি মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন, সেটা তখন একটা টেকসই ব্যাপার হবে। সবাই তখন এক কাতারে চলে আসলো, এটা একটা টেকসই হয়। কিন্তু পাশাপাশি এটাও আবার নতুনদেরও মনে রাখতে হবে। আমি যে এলাকায় থাকি, ওখানে একটা গ্রাফিতি আছে যে এই গণ অভ্যুত্থান যে ঘটিয়েছে, এই বিপ্লব যে ঘটিয়েছে, দেশটা তাদেরও বাপের না। হ্যাঁ, তার মানে কি, মানুষ কিন্তু বার্তা দিয়ে দিয়েছে যে আমরা তোমাদের উপর আস্থা রেখেছি, তোমাদের ডাকে আমরা রাস্তায় নেমেছি। এবং ভাই যেটা বললেন যে একটা অর্গানিক বিস্ফোরণ হয়েছে, এবং এখন কিন্তু মানুষ তাকিয়ে আছে যে নতুনরা কিভাবে এই দেশটাকে পরিচালনা করবে, তাদের কথার সাথে তাদের কাজের মিল আছে কিনা। কিন্তু নতুনরাও যদি আবার সেই পুরনো এই জিনিসটা ভুলে যায় এবং রাজনৈতিক স্বাধীনতা আনার যে গুরু দায়িত্ব নতুন দলগুলোর উপর বা নতুন পক্ষের উপর বা নতুন শক্তির উপর, নতুন চিন্তার উপর যতটুকু বেশি, তারা যদি এইটার প্রতি শ্রদ্ধাবোধ না রাখে বা অনুগত না থাকে বা এটাতেই ডেডিকেটেড না থাকে, তাহলে কিন্তু ওই পুরনোদের প্রচেষ্টাটা সফল হয়ে যাবে। একটি কথা প্রায়ই আমাদের রাজাউল করিম রনি বলেন, আজকেও বলেছেন, সেটা হলো যে আওয়ামী নফসানিয়াত। আমরা লক্ষ্য করলাম যে পুরনো দলগুলোর মধ্যে এই স্বভাবটা ঢুকে পড়েছে। কেউ কেউ বলছেন যেটা আওয়ামী মডেলের রাজনীতি তারা করছেন। আপনাদের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ রয়েছে বা উঠছে যে আপনাদের সবাই না, কোনো কোনো নেতার মধ্যে আমরা এই প্রবণতা লক্ষ্য করি। তাহলে তো সেই আপনি যে কথাটা বললেন, তাহলে সেই এক জায়গায় চলে গেল। আপনারা কেন ঢুকে পড়ছেন? আপনাদের কেউ কেউ, এবং সেটা সংখ্যাটা খুব কম, বাট হচ্ছে। এটাকে আমি ব্যাখ্যা করি এভাবে, আপনি দেখেন গণ অভ্যুত্থানের কিন্তু কিছু নেতৃত্বদানকারী ফেস ছিল, পরবর্তীতে যারা অনেকটা পরিচিত এবং যারা এক একটা ফিগার বা জাতীয় পর্যায়ে পর্যন্ত একটা ফিগার হয়ে উঠেছে। এরপর যখন আপনি এটাকে বিভিন্ন গোষ্ঠী থেকে বা বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ নিয়ে যখন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন, বা ওই অভ্যুত্থানপন্থী শক্তিকে যখন আপনি রাজনৈতিকভাবে রূপান্তর করবেন,
তখন কিন্তু এই ধরনের অনেক কিছু শুরুতে আমার মনে হয়, যেটা আমি ভিতরে থেকে ফিল করি, যে এটার কিন্তু অনেকটা ভাঙাগড়ন বা এরকম অনেক কিছু আসবে। যে 24 দফার দলীয় ইশতেহার প্রকাশিত হলো, সেখানে এটার পরে এতদিন যে কথাগুলো, 4 মাসের একটা দলকে, যেমন কিছুদিন আগে একজন বলছিলেন যে পরীক্ষা দেয়া শুরু করে নাই, এখনো পরীক্ষায় বসে নাই। তাহলে এই যে আপনি যখন 4 মাসের একটা রাজনৈতিক দল তাদের মানুষের জন্য, নতুন বাংলাদেশের জন্য কি করবে ইশতেহারটা ঘোষণা করলো, এখন আপনার কি হয়, এখন সামনে এটা কিভাবে চলে, এবং যখন এই ব্যক্তির থেকে যখন আমাদের দলটা আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ মানে দলীয় জিনিসটা যখন বড় হবে, তখন আমার কাছে মনে হয় এই ধরনের আলোচনা সমালোচনাগুলো একটা স্থানে পাবে। কিন্তু শুরুতে এরকম অনেক ধরনের আশঙ্কা তৈরি হওয়া, অনেক ধরনের সমালোচনা তৈরি হওয়া, আলোচনা তৈরি হওয়া, আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাই। কারণ এটা এক ধরনের সাপোর্টিভ, যেমন ডক্টর জাহিদুর রহমান সাহেব একটা বক্তব্য আমি শুনছিলাম, উনি বলছিলেন যে এটাও এক ধরনের সহযোগিতা, কিন্তু এই যে সমালোচনা করা বাইরে থেকে, এটাও এক ধরনের সাপোর্ট। তাহলে এখন যখন আপনি দলটা চলা শুরু করবে, দলটা আত্মপ্রকাশ করলো, নিবন্ধনের জন্য আবেদন করলো, জুলাই পদযাত্রা দিয়ে পুরো দেশে তারা মানুষের কাছে তাদের অ্যাটলিস্ট অবস্থানটা জানান, পরিচয়টা হলো, প্রাথমিক পরিচয়টা হলো পুরো বাংলাদেশের মানুষের সাথে। এরপর তারা তাদের ইশতেহারটা পেশ করলো। এখন তারা কিভাবে রাজনীতি করে বা সামনে, এটা অবশ্যই দেখার বিষয়। এবং এই যে আপনি বলছেন কিছু কিছু মানুষ, এটা হয় কি যে গণ অভ্যুত্থানের সাথে দলটাকে এখন একদম রিলেট করে, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, আপনি যখন নিজে মুখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য রক্ষা এবং জবাবদিহিতার কথা বলবেন দলে এবং রাষ্ট্রে বা রাষ্ট্রে ক্ষমতায়, তখন আপনার যখন এটা ইশতেহারে থাকবে আর আপনার কাজে যদি এটা না থাকে, তখন সমালোচনাটা একদম যৌক্তিক হবে। কিন্তু তার আগে মানে দলকে একটু দাঁড়াতে হবে, ব্যক্তিদের উপরে উঠতে হবে। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজদুমার জাবিন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। জুলাই ঘোষণাপত্র অনেক আগেই প্রকাশের উদ্যোগ নিতে পারত সরকার, সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যে এর কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত সরকার জানালো 5ই আগস্ট বিকাল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। আপনি জানেন, কোনো পক্ষ এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আপত্তি জানিয়েছিল। এখন তারা বলছে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয় বিষয় হবে, সাংবিধানিক হবে না। বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট থাকে। এতদিন কি ছিল, আওয়ামী লীগ বিএনপি বাইনারি আকারে ছিল, এটা ভেঙে গেছে একদম। ফলে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়েছে, এটা রিয়েলাইজ করতে পারতে হবে। তো ফলে এই যে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টে একটা হিউজ জেনারেশন, নতুন যেটা 5 কোটি 5.5 কোটি জেনারেশন, যেটা বিগত দিনের হিসাবে কখনো ধর্তব্য ছিল না বা আলোচনায় ছিল না। তো এখন তারা নতুন ভোটার, তাদের এবং অভ্যুত্থানের ফোর্স, তারা মাঠে থাকুক বা সহমর্মিতা বা সমর্থনে থাকুক, এই পুরো এটা তো বলতেছে এটা জেনারেশনের উত্থান। মানে এতদিন তো তারা ছিল তাদের বাপ দাদার ইতিহাসে, দাদার ইতিহাসে 71, কারণ এখন যারা জেনজি, তার বাপ 90-এর আর কি, তার 90-টাই পাইছে তার বাপ 71 পায়নি বেশিরভাগ ক্ষেত্রে। তো ফলে যে বাপ দাদার ইতিহাস থেকে নতুন নিজের ইতিহাসে সে ঢুকছে, এখন আপনি তো আরে জায়গা দেন বা না দেন কিছু আসে যায় না, সে রক্ত দিয়ে নিচ্ছে এই জায়গায়। এটা এমন না যে দান দাক্ষিণ্য দিয়ে আপনি নিচ্ছে, এটা প্রত্যেকটা জেনারেশনে এটা করে। এবং যেই জেনারেশন এটা করে পৃথিবীর যে কোনো কমিউনিটিতে, যে কোনো ইতিহাসে, ওই জেনারেশনটা অন্য 8-10টা জেনারেশন থেকে আলাদা হয় কেন? তার মধ্যে স্পিরিট ওয়ার্ক করে, একটা পরম চেতনা, পরম উদ্দীপনা। স্পিরিটের বাংলা করছে চেতনা, নো, এটার বাংলা হবে পরম উদ্দীপনা। এটা ওয়ার্ক করার মধ্য দিয়ে সোশ্যাল কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে নতুন যে সোশ্যাল কন্ট্রাক্ট যেটা তৈরি হয়েছে, সেখানে আপনার যে রাজনীতিটা লাগবে,
সেটা হলো আপনার এই যে বারবার আমরা যেটা বলতেছি নাগরিক ভিত্তিক একটা রাজনীতি লাগবে, এবং সেই রাজনীতির ক্ষেত্রে সম্পর্কটা হবে ক্ষমতার সাথে জনগণের, নট পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি এখানে থাকবে, একটা অর্গানাইজেশন, একটা ফ্যাসিলিটেটর আকারে থাকবে, তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ আর মনে করে না। মানে ওই যে আমি নেতা, হ্যাঁ, বিশাল বহর, বিশাল ভাব, এটা দরকার নেই। এটা বিশাল ভাব, বিশাল নেতা, বিকল্প নাই, হ্যাঁ, এগুলো দেখে ফেলছি না আমরা, এই জিনিস পালাই গেছে না, ফলে এই রাজনীতির মডেল বাদ হয়ে গেছে। ফলে এই যে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, যেখানে নাগরিক, ব্যক্তি, ইন্ডিভিজুয়াল গুরুত্বপূর্ণ, সেই জায়গাটার আলোকে রাজনীতি বিকাশ করার একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর জন্য হাজির হয়েছে। এটা হলো একটা ব্যাপার। আরেকটা হলো যে নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে আকাঙ্ক্ষা বেশি, হতাশাও বেশি। এবং এই ঘটনাটা কেন ঘটে, এবং এই ঘটনাটা ঘটা কেন স্বাভাবিক? স্বাভাবিক কারণ হলো, আপনি যদি সাইকোলজি অফ রেভলিউশন দেখেন, মানে অনেক লেখালেখি আছে এগুলো নিয়ে, বই পুস্তক আছে, তো আপনি ধরেন সাইকোলজি অফ রেভলিউশনের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটে, আফটার রেভলিউশন বা আফটার অভ্যুত্থান ঘটনাটা কি ঘটে, আপনি শাসকের পরিবর্তন হয় কিন্তু শাসন কাঠামোটা একই রকম থেকে যায়। ধরেন হাসিনা চলে গেছে, কিন্তু আপনি যেভাবে ক্ষমতা চালাচ্ছেন, যে কাঠামোর মধ্যে দিয়ে, আপনি অভ্যুত্থানের শক্তি ধরেন ক্ষমতা নিচ্ছে, পুরোটা না নিল, আংশিক নিচ্ছে, বা ধরেন 10% হয়তো অভ্যুত্থানের শক্তি আছে, বাকিটা তো ধরেন আপনার সমাজের অন্যান্য শ্রেণী থেকে আনা হয়েছে। তো আপনার এই যে ক্ষমতাটা নিল যে শ্রেণীটা, আমি টোটালটাকে অভ্যুত্থানের শক্তি যদি ধরলেও আপনি যে কাঠামোর মধ্য দিয়ে ক্ষমতা চালাচ্ছেন সেটা আওয়ামী কাঠামো, নিঃসন্দেহে। এইবার আপনার পুরা 15, 16, 17 বছরে বাংলাদেশে তো মানুষ ছিল না, ছিল সব আওয়ামী লীগ। হ্যাঁ, তো এই যে আওয়ামী লীগময় একটা দেশে আপনি ছিলেন, এখন কোনো আওয়ামী লীগ নেই। তার মানে কি, যে লিকুইড ক্যারেক্টার, আওয়ামী লীগ করাটাই তো অন্যায় না, এটা ভুল হইতে পারে। মানে আওয়ামী লীগের কথায় যারা অস্ত্র হাতে মানুষজনের হত্যা করছে তারা অন্যায় করছে, আর যারা আওয়ামী লীগ সমর্থন করছে তারা একটা ভুল করছে, অপরাধ করে নাই, তারা একটা ভুল করছে, মানে ভুল ইডিওলজি, মানে ফেথ ইন ফেক, মানে ফেক জিনিসকে বিশ্বাস করছে। মিথ্যা জিনিস বিশ্বাস করলে এটা ছেঁকা খাওয়ার মতো একটা প্রতারণার ব্যাপার ঘটে আর কি, যে আচ্ছা প্রতারিত হইল, ব্যাপারটা ঠিক অপরাধ, মানে ফৌজদারি অপরাধ করার মতো ব্যাপার না। কিন্তু তারপরেও আপনি দেখবেন কোন লোক এখন বলবে না যে আমি আওয়ামী লীগ করি। এই লিকুইড ক্যারেক্টারটা আপনার ভাঙতে হবে সমাজে। তাহলে এই যে নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হইলো, সেটা যে আপনি নতুন সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে নতুন রাষ্ট্র, যে অভ্যুত্থানটা আমরা বুঝতে পারতেছি না কেন, আমরা নতুন ঘোষণাপত্রের কথা বলি, এটা কেন বলতে হবে আপনার? অভ্যুত্থানের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়, কথাটা বারবার বলতেছি। এখানে ঘোষণাপত্র দেওয়া হয়ে গেছে 3 তারিখে, এখানে ঘোষণাপত্রের ব্যাপারটা আমাদের সবার মধ্যে আছে। এটাকে বলা হয় যে আইডিয়া উইদাউট ওয়ার্ডস। বাধা দিচ্ছে, তাহলে কিছু আসে যায় না ভাই, ঘোষণা এখানে আছে। আপনি অভ্যুত্থানে যে লাখ লাখ কোটি কোটি মানুষের কথা যাদেরকে বললাম, তারা জানে তারা কি চায় না, কি চায় এটা করাটা রাজনৈতিক চ্যালেঞ্জ। তারা যে কি চায় না, এবং 3 তারিখে 2024 3 তারিখে, আগস্টের 3 তারিখে শহীদ মিনারে যখন এক দফার ঘোষণা দেওয়া হলো, এখানে নাহিদ ইসলাম যা বলছিল ওইটাই ঘোষণা। এখন ওইটাকে একটা ফর্মুলেট করে একটা ঐতিহাসিক দলিল আকারে সাংবিধানিক কাঠামোর মধ্যে আনবেন কি আনবেন না, সেটা নিয়ে কোশ্চেন। তো আপনি যদি নাও আনেন, এটা তো রয়ে গেছে সমাজের মধ্যে, এটা তো রয়ে গেছে পুরো জেনারেশনের মধ্যে। ফলে আপনি যদি না আনতে পারেন, সেক্ষেত্রে হলো যে এই যে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, এটাকে আপনি বুঝতে পারতেছেন না। আনাটা তো হলো আপনার পুরো অভ্যুত্থানের শক্তি সবার দায়িত্ব। এখন আপনি যদি আনতে না পারেন, তাহলে এখানে যে আইডিয়া উইদাউট ওয়ার্ডস যেটার কথা বলতেছি, এখানে ঘোষণাপত্র তো আমাদের মধ্যে আছে, এটা জাস্ট আমি বলতে পারতেছি না আপনাকে ফর্মুলেট করে, এটা আনুষ্ঠানিকতা দরকার, আমি এটাকে লিখি নাই, কিন্তু এটা সবার মধ্যে আছে। কিভাবে আছে? এই যে স্পিরিট আকারে আছে, পরম প্রেরণা আকারে আছে। আবু সাইদ মারা যাওয়ার পরে যখন প্রত্যেকের মতো করে নেমে আসলো, প্রত্যেকে যখন যার মতো করে সমন্বয়ক হয়ে উঠলো, প্রত্যেকে যখন যার মতো করে মাস্টার মাইন্ড হয়ে উঠলো, এটা কি এমনি হয়েছে? এখানে ঘোষণা ওয়ার্ক করছে, তো এটাই ঘোষণা। এই ঘোষণাটা অ্যাবস্ট্রাক্ট, এবং অ্যাবস্ট্রাক্ট ভাবে এটা আছে এখানে, এবং এইটাই আপনার জাতির ইতিহাস, আগামী দিনের রাজনীতি, রাষ্ট্রের পরিণতি এটা নির্ধারণ করবে। এই যে অন্তর্লীন ভাবে একটা ঘোষণা চলতেছে, এটাকে ফর্মুলেট করে এটাকে রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে আপনি এটাকে সাংবিধানিক ভিত্তি বা আইনি ভিত্তি, জাতীয় ভিত্তি, যেটাই দেওয়ার দরকার, সেটা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, একটা সম্মতির মধ্যে দিয়ে এসে না শুরু করেন, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে এই যে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, আপনার বিরুদ্ধে গিয়ে আপনি পুরানা মডেল রাজনীতি উল্টা স্রোতের দিকে যাচ্ছেন। আপনি যাবেন পূবে, যাচ্ছেন পশ্চিমে, তা আপনি জীবনেও গন্তব্যে যাইতে পারবেন না। তারপরে ঘটনা কি ঘটবে? আপনাকে অপেক্ষা করতে হবে কামিং রেভলিউশনের জন্য, এবং এটা 17-18 বছর লাগবে না। কারণ এই যে যারা ঘরে ফিরে গেছে, এরা কেউ অস্ত্র জমা দিছে, সবাই প্রায় ট্রেনিং কেউ জমা দেয়নি, এবং তারা জানে কিভাবে ফালাইতে হয়।
ডাক্তার তাসদুবা জাবিন, কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা বিশাল সমাবেশ করলেন, মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করলো আপনার দল জাতীয় নাগরিক পার্টি। এই যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার, আপনারা এটা কেন ভাবলেন যে এরকম একটা ঘোষণা এই সময় করা দরকার? জুলাই ঘোষণাপত্র আসলে যে শুধু যারা ছাত্র জনতা বা যারা এখন এনসিপি করছে বা যারা রাজপথে ছিল যেসব থেকে সরাসরি বুলেটের সামনে যুদ্ধ করেছে, এই জুলাই ঘোষণাপত্রটা আসলে তাদেরকে যে শুধু স্বীকৃতি দিবে তা না, প্রত্যেকটা মানুষকে দিবে। যে শিক্ষকটা রাতের বেলা তার ছাত্রকে আশ্রয় দিয়েছে, যে ঘরটা তার, যে বাসিন্দারা তাদের এই আন্দোলনরত ছাত্র জনতাকে রাতের বেলা আশ্রয় দিয়েছে, যে সাংবাদিক তার এই দীর্ঘ 15 বছরের এই ফ্যাসিস্ট নিয়ম ভেঙে নিজের হাউজের বিপরীতে গিয়ে নিউজ করেছে, লিখেছে। আপনারা জানেন সে সময় সব বন্ধ ছিল এবং অনেক কর্পোরেট অফিসের পেশাজীবীরা, ডাক্তাররা তাদের মানে চাকরির বিধি ভঙ্গ হবে এটা উপেক্ষা করে কিন্তু লিখেছে, এবং বিভিন্ন প্রবাসীরা এটাতে আমাদের সাথে সংযুক্ত। এই পুরো গোষ্ঠীটাকে মানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, তাই নয়, এখানে এই যে খালেদা জিয়া যে জানবাজি রেখে 15 বছর লড়াইটা করলেন, সেই প্রসঙ্গগুলো তো এখানে আসবে এবং সবকিছু আসবে। জাতীয় কালেকটিভ ক্যারেক্টার। আমি জুলাই ঘোষণাপত্রটাকে এভাবে দেখি যে মানে এটা যাতে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী হিসেবে কেউ পরে চিহ্নিত করতে না পারে, মানে এইটাকে একটা সাংবিধানিক একটা আইনি ভিত্তি দেওয়া, এবং এটা আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য, যে পরে কেউ এসে রাষ্ট্রদ্রোহ রহিতার মামলা যাতে করতে না পারে বা ওই অপরাধে যাতে চিহ্নিত করতে না পারে। এবং এটা আমার মনে হয় যে যেটা বলেন জাতীয়ভাবে, এটা জাতীয়ভাবেই কিন্তু একটা সবার জন্য খুবই প্রয়োজন এই জুলাই ঘোষণাপত্রটা, এবং আমি সাধুবাদ জানাই যে সরকার এটা নিজ উদ্যোগেই দিচ্ছে। ইশতেহার তো আসলে আমার কাছে মনে হয় যে আমরা যদি যখন আত্মপ্রকাশ করি তখনই যদি আমরা এটা আরো মানে প্রকাশ করতে পারতাম, তখনই তাহলে অনেক ধরনের ভুল তথ্য মানুষের কাছে যেত না, বা অনেক ভুল বুঝাবুঝি হয়তো মানে কম হতো তুলনামূলকভাবে। কারণ একটা জিনিস হচ্ছে যে আপনি যে এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো ছিল, বা প্রধানমন্ত্রী যে সবকিছু ক্ষমতার মালিক ছিলেন, পুরো রাষ্ট্রটা যে তাকে কেন্দ্র করেই সাজানো ছিল, এটাকে ভেঙে দেওয়া এবং বিচার, আইন, নির্বাহী তিনটা বিভাগকে যে ইন্ডিপেন্ডেন্ট করা, বা এই যে মৌলিক সংস্কারের বিষয়ে যে আলোচনা, এটা হচ্ছে আসলে একটা পুরো বাংলাদেশের ইশতেহার। এটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী আসলে বাংলাদেশ এটা করে স্টার্ট হবে। আর এনসিপির যে ইশতেহার, যে নতুন বাংলাদেশ নিয়ে এনসিপি কিভাবে কাজ করবে, বাংলাদেশের এখানে আমরা যে 24টা দফা বলেছি, যে তার মধ্যে কিন্তু যখন 28শে ফেব্রুয়ারি যখন আত্মপ্রকাশ করে, তখন আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, আমরা এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি, এবং গত 15 বছরের যে শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত গুম খুন, প্রত্যেকটার জন্য বিচারের কথা বলেছি। পাশাপাশি আমরা এই 24টা দফার মধ্যে আমরা উল্লেখ করেছি আমরা শিক্ষা নিয়ে কি করতে চাই, আমরা স্বাস্থ্য নিয়ে কি করতে চাই, আমরা কৃষি নিয়ে কি করতে চাই, আমরা স্থানীয় সরকারকে কিভাবে শক্তিশালী করতে চাই এবং বিকেন্দ্রীকরণ করতে চাই, আমরা বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা কিভাবে গণতন্ত্র ফেরাবো, আমরা কিভাবে ধর্মীয় সম্প্রীতিটাকে স্টাবলিশ করব, বিভিন্ন জাতিসত্তার যে মর্যাদা এবং ধর্মীয় যে সম্প্রীতি বজায় রেখে যে দেশ পরিচালনা করার যে একটা পরিকল্পনা এনসিপি করছে। পাশাপাশি এই যে আপনি দেখেন নগরায়ন, অপরিকল্পিত নগর, আমাদের প্রথম মানে আপনি যদি শহর কেন্দ্রিক চিন্তা করেন, যে বাসা থেকে বের হওয়ার পর গণপরিবহনের যে অবস্থা এবং করুণ হাল, প্রতিটা ফুটপাত দখলে, বিদ্যুৎ, পানি, মানে একদম বেসিক জিনিসগুলোর কিন্তু অনেক মানে কোনো পরিকল্পনা নাই। এবং এমপি মন্ত্রী পরিষদ শাসিত সরকার, আমরা যেরকম যে প্রধানমন্ত্রী মানে মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে আইন প্রণয়ন করবে, কিন্তু দেখা যায় সেই একদম মানে স্থানীয় সরকারের পর্যন্ত সে কাজ করে। হ্যাঁ, মানে ওই ব্রিজ, কালভার্ট, এই অ্যানোমেলি গুলাকে কিন্তু চিহ্নিত করার জন্য, পাশাপাশি প্রবাসীদের অধিকার বিভিন্ন সেক্টরে 24টার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো
প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, এবং আমাদের বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি, আমাদের যে এই ভাই যে বললো অলিগার্ক ভিত্তিক যে অর্থনীতি, এটাকে ইনসাফমুখী অর্থনীতি করা, আমাদের আইসিটি তথ্য খাতে, আমাদের বাণিজ্য খাতে, আমাদের এখানে কি হয় যে ব্যাংকের মালিকগুলাই হচ্ছে যারা পলিসি মেকার, তারাই ব্যাংকের মালিক, তারাই পুঁজিবাজার দখল করে আসছে, রাইট? মানে সব একটা গোষ্ঠীর হাতে, আবার এরা কানেক্টেড টু প্রাইম মিনিস্টার। তারপর আমাদের জুডিশিয়ারিকে আলাদা করা, এবং এই যে মৌলিক সংস্কারের মাধ্যমে অনেকগুলো হয়েছে, কিন্তু এগুলোকে নিশ্চিত করা, কারণ যখনই আপনি একটা রাজনৈতিক দল গঠন করবেন জাতীয় পর্যায়ে, তার মানে কি যে আপনি জনপ্রতিনিধি এখন, এবং এই ইশতেহারগুলোর মাধ্যমে আমরা এখন বুঝাতে চেয়েছি যে একদিকে তো আমরা এই মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করব, পাশাপাশি এনসিপি কিভাবে কাজ করবে। আমি মনে করি যে তখনই আমাদেরকে দায়বদ্ধ করা উচিত, আমাদের বলতে এনসিপিকে, যখন এই ইশতেহারের সাথে আপনার কাজের মিল থাকবে না। যে কথাগুলো বললেন ওটা যদি আপনাকে রাজনৈতিক স্বাধীনতা এনে না দেয়, তাহলে আপনি আবার এগুলো করে আর কোনো লাভ হবে না, আপনাকে আবার গণ অভ্যুত্থানের আবার রক্তপাতের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই দফা এটা হবে না, এটা নতুনরা বা মানে অন্তত এনসিপি কখনো শহীদের সাথে বেইমানি করবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির ডক্টর তাজনুবা জাবিন। রেজাউল করিম রনি, আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে এখনো কিন্তু সংকট কাটেনি। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে কিছু বিষয়ে ঐকমত্য হলেও এখনো চূড়ান্ত খসড়া তৈরি হয়নি। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু আলোচনা হয়, যা বিলম্বের কারণ হতে পারে বলে জানিয়েছেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। এখন এখানে একটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে যতটুকু হয়েছে সেটাও চূড়ান্ত হয়নি, কিন্তু চূড়ান্ত হলেও যে প্রশ্নটা বড় সামনে এসছে সেটা হলো এর আইনগত ভিত্তিটা কি হবে। এখন বলা হচ্ছে যে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এরা জাতীয় ঐকমত্য কমিশন থেকে বলা হচ্ছে, বিএনপি রাজি হয়েছে, কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি রাজি হয়নি। কিন্তু আরেকটা ঝামেলা রয়েছে যে সনদ যেটা তৈরি হচ্ছে সেখানে নোট অফ ডিসেন্ট রয়েছে। এটা আসলে একেবারে একটা হালকা জিনিস হয়েছে, কারণ ধরুন আপনি কোনো একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলেন, এরা তখন তো বাস্তবায়ন দায়িত্ব আপনার নেই, আপনি তো বলেছেন যে আমি এটা করবো না, বলেছে আগেই। তাহলে নোট অফ ডিসেন্ট সহ এই ধরনের খসড়া তৈরি করা, একই সঙ্গে যে প্রশ্নটা হচ্ছে আইনগত ভিত্তি না থাকলে এই জুলাই সনদের আসলে হবেটা কি? এতটা কমপ্লেক্স জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ফ্রম ভেরি বিগিনিং, এটা সবচেয়ে আনফর্চুনেট। প্রথম কথা হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যে সময়টার মধ্যে আসলেন সেটা হলো একটা আপনি এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আসছেন, রাইট? পৃথিবীর কোনো সংবিধানে এটা নাই যে সব প্রধানমন্ত্রী পালাই যাবে। তো ফলে এখন আপনি একটা সাংবিধানিক ভিত্তির আলাপ যে করতে হচ্ছে, এটাই আনফর্চুনেট। সাংবিধানিক ভিত্তি না দিলে আপনি আর দিবেনটা কি? মানে আপনি তো এই অভ্যুত্থানের আলোকে তো এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা। এখন তো আর কোনো বিরোধী দল নাই, আমরা বলছি না এটা সব আধা সরকারি দল এখন। তো তাহলে এই যে এখন আপনি সাংবিধানিক ভিত্তি নিয়ে আমি মনে করি কোনো সংকট নেই। সাংবিধানিক ভিত্তি তারা নিজেদের প্রয়োজনেই দিতেই বাধ্য। এখন এই ঘোষণাপত্র জাতীয় হইতে হবে, যদি জাতীয় হয় সম্মিলিতভাবে যদি দেন, ঘোষণাপত্রে যখন আইনি ভিত্তি থাকে
তখন হইলো অভ্যুত্থান সরকার সবকিছুর একটা ভিত্তি তৈরি হয়ে যায়। ফলে এইটা হলো আইনের চেয়ে বড় আইন, যে সর্বসম্মত ভিত্তিতে আপনি এটা মেনে নিলেন, মানে এটা শুধু আইন না, এটা সোর্স অফ আইন হয়ে যায় তখন। হ্যাঁ, এখন আপনি যদি এটা রাজনৈতিক কারণে মনে করেন যে না এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা হচ্ছে না তো জিনিসটা, এটা সোর্স অফ ল, ঘোষণাপত্র রাখলাম, ঘোষণাপত্র। এইবার সনদে আছে। সনদ যেটা হলো, সনদের ক্ষেত্রে সমস্ত কিছু মানার বাধ্যবাধকতা থাকার সুযোগ নেই এবং দরকারও নেই, এটা সম্ভব না। কারণ হইল আপনি প্রায় শত শত সংস্কারের ধারা, সংস্কার লাগবে, সেই সংস্কার লাগবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, বিএনপি জামাত এনসিপি। দ্বিমতটা হইলো এটার প্রক্রিয়া, সময় নিয়ে, ধরন নিয়ে। সেই ধরনের মধ্যেই তো রাজনৈতিক পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই রাজনৈতিক পার্থক্যের ধরনের আলোকে রাজনৈতিক মতাদর্শগত কোনো পার্থক্য না, কিন্তু এটা হলো আপনি কে কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে তার সাথে খানিকটা সম্পর্কিত। যে আমি মনে করি যে ধরেন এইভাবে পার্লামেন্ট উচ্চকক্ষ গঠিত হবে, আমি মনে করি না এইভাবে হবে, তো আমি এই কেন মনে করছি এইভাবে হবে, কারণ আমি এইভাবে দেশ চালাই। ওকে, কিন্তু যেগুলো ঐক্যমত্য হয়েছে তার আইনগত ভিত্তি দরকার না? অবশ্যই আইনগত ভিত্তি। আপনি বিশ্বাস করতে পারবেন না ডাক্তার তাজদুবা জাবিন, এই যে আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটা মতামত জানতে চাইছি। আমি মনে করি যে এই রাজনৈতিক বা যে মৌলিক সংস্কারগুলো নিয়ে ঐক্যমত হলো বা যে কথাগুলো হলো, কারা করলো? কয়েকটা রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের কয়েকজন রাজনৈতিক নেতার মধ্যে কিন্তু এই ধরে নিলাম তারা তাদের দলের প্রতিনিধি, এই নেগোসিয়েশনটা হলো। কিন্তু এখানে এই যে গণ অভ্যুত্থানের যে আমরা আকাঙ্ক্ষার কথা বলছি, এই বাস্তবায়ন কিভাবে হবে, এটা এই কারণে ইম্পর্টেন্ট যে গণ অভ্যুত্থানের পন্থী বা যেসব সাধারণ জনগণ এই গণ অভ্যুত্থান সফল করে এই ঐক্যমত্য কমিশন করেছে এবং এতগুলো রাজনৈতিক দলকে আজকে নেগোসিয়েশন করার সুযোগ করে দিয়েছে, তাদের মতামত কিন্তু আমাদের জানার সুযোগ হলো না। এখন আপনি যখন জুলাই সনদের যে খসড়া দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 2 বছর পর নির্বাচিত সরকার গিয়ে এটা 2 বছরের মধ্যে ধাপে ধাপে এটা বাস্তবায়ন করবে। কিন্তু এটা তো হবে না। আমাদের এটা হচ্ছে, এটা একটা প্রথম আমাদের এটা হচ্ছে যে গণভোট বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, মানে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি তো জানতে পারলেন না যে সাধারণ মানুষ কি আপনি এই বিএনপি একমত, এনসিপি একমত, মানুষ কি একমত কিনা আপনি তো জানতে পারলেন না। জামাতের ভিন্ন মত, বিএনপির ভিন্ন মত, এনসিপির ভিন্ন মত, ওরা জনগণ যদি একমত হয় তাহলে কি হবে? তাহলে এটা তো আমাদেরকে জানতে হবে। এবং এই যে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার LFOর কথা বলছি, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমরা গণভোটের কথা বলছি, এটা কিন্তু আপনার এগুলো আমি একটু আগে যেটা বললাম, এগুলো কোনো দলের একক কিন্তু এজেন্ডা না, মানে এগুলো কিন্তু আমাদের গণ অভ্যুত্থান ইশতেহার। মজার ব্যাপার কি দলীয় এজেন্ডা বানিয়ে ফেলেছে কেউ কেউ। আমি আপনাকে একটা কথা বলি যে শহীদ জিয়াউর রহমান যখন 1975 সালের 15 আগস্টের পরে, মানে পঞ্চম সংশোধনী যেটা হলো 5 আগস্টের পরে, 79-তে 6 এপ্রিলের আগে উনি রাষ্ট্রপতির হওয়ার আগে, এই সময়টাকে কিন্তু উনি ফরমান জারি করে এই সাংবিধানিক বৈধতা দিয়েছিল। এখন ওনার ক্ষেত্রে যেটা সুবিধা ছিল যে তার আগেও উনি ক্ষমতায় ছিলেন, পরেও উনি ক্ষমতায় ছিলেন। সো আমাদের এখন কিন্তু এটা একটা ভিন্ন, এটা এই এখনকার সিচুয়েশন কিন্তু ভিন্ন। তাহলে এটার একটা মানে লিগ্যাল আইনি বাধ্যবাধকতা বাস্তবায়ন করার অবশ্যই থাকা দরকার। কারণ আমাদের বাংলাদেশের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার, বিপ্লব ব্যর্থ হওয়ার যথেষ্ট ইতিহাস আছে, এবং এই এক তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে সংবিধান সংশোধন পর্যন্ত হয়েছে। তাহলে কিন্তু আমরা বাতিল হয়েছে। তাহলে আমরা কিন্তু সেই পঞ্চম সংশোধনী কিন্তু আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছিল, আবার এখন বিএনপি ফিরিয়ে আনবে। তাহলে এই যে এই ব্যাডমিন্টনের মতো চলতে থাকে, এক পক্ষ আসলে এটা হ্যাঁ, তাহলে এগুলোর কিন্তু একটা টেকসই সমাধান আমার প্রয়োজন। এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে গণ অভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশন করছে তারা তো গণ অভ্যুত্থান নেতৃত্ব দেয় না, দিয়েছে জনগণ। তাহলে অবশ্যই এখানে মানে গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, বা এটাকে অ্যাটলিস্ট একটা আইনি বা LFOর মাধ্যমে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে যে এই শর্তগুলো বাস্তবায়নে বা এই সংস্কারগুলো বাস্তবায়নে বাধ্য থাকা হবে। এবং এখানে আমি অবশ্যই 3 জোটের রূপরেখাকে আমি এখানে প্রাসঙ্গিক মনে করি। সেই যে 3 জোটের রূপরেখা যে ব্যর্থ হয়েছে, আপনি দেখেন এই প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা কোরিলেট, এই 1-11 হয়ে তারপর সেই গত 15 বছরের স্বৈরশাসকের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়া, আমাদের ইতিহাসগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তাহলে এই আমরা যখন বলছি যে আমরা এখন 5 আগস্ট পরবর্তীতে আমরা কিন্তু এটার ব্যর্থ হতে দিব না, বা আমরা সেই পুরনো পশ্চাৎ দিকে আমরা যাব না, তাহলে এটার কিন্তু একটা টেকসই সমাধান হওয়া উচিত। আর এই যে জাতীয় সংসদে গিয়ে এটার বাস্তবায়ন হওয়া, বরং এই মৌলিক সংস্কারগুলোর বেসিসেই আপনার নির্বাচন হবে, এটা কিন্তু মানে
সংস্কারের মাধ্যমে নির্বাচন, এটা কিন্তু আমরা উল্টা দিকে আসছি এখন। কারণ আপনি আমরা সেই পুরনো ফ্রেমে থেকে নির্বাচনটা করতে চাচ্ছি, কারণ সংসদে যাওয়ার পর এটা সংস্কার থাকবে না, তখন হয়ে যাবে সংশোধনী। হ্যাঁ, আবার যেখানে আপার হাউসের 2/3 সেটা তো আমি যতটুকু জানি যে তারা কিন্তু নোট অফ ডিসেন্স দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো আর মানে একটা অর্থহীন একটা সংস্কার হয়ে যাবে আপনি যদি যেই জিনিসগুলোর জন্য বাংলাদেশ বারবার ভুগেছে। নোট অফ ডিসেন্ট মানে কি? মানে উচ্চ কক্ষ থাকলেই হবে কিনা আমরা জানি না। না, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষের সেটা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আমি মানলাম না, মানে আপত্তি সহ একমত, তার মানে পরবর্তীতে তার কোনো এটাতে বাধ্যবাধকতা নাই। তাহলে এবং এই বিষয়গুলোতে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্ধারণের ক্ষেত্রে পুলিশের কে দলীয়করণ না করার ব্যাপারে, যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে সেই পুলিশকে দলীয়করণ না, আমরা কিন্তু জনগণের মতামতগুলো জানতে পারছি না। তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়াটা অবশ্যই, আমি যতটুকু গতকাল পেপারে পড়লাম, রিয়াজ স্যার বলেছেন যে এগুলো আবার রাজনৈতিক দলগুলোর সাথে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আবার আলোচনা হবে, এবং আমি আশা করি যে তারা অন্তর্ভুক্তিমূলক একটা টেকসই কোনো বাস্তবায়ন প্রক্রিয়াতে একমত হতে পারবেন। আমি জাস্ট বলতে চাই, জাতীয় ঐকমত্য কমিশন যখন শুরুতেই এই 2 দফার আলোচনা শুরু করে 6টা পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছিল, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, এবং আরো 4টা ছিল, অধ্যাদেশ নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মধ্যে, নির্বাচনের পরে অধ্যাদেশ জারি। তাহলে এইটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ওয়ে। কিন্তু আপনি পুরো বাংলাদেশ মানে মুদির দোকানদার না, মুদির দোকানদার তো শহীদ হয়েছে, হ্যাঁ, রিক্সাওয়ালা সবজিওয়ালা তো শহীদ হয়েছে। এবং এই যে ঐক্যমতে পৌঁছালো, 2টা প্রশ্ন কিন্তু গণভোটের মাধ্যমে করা যায় যে আপনারা এটাতে রাজি আছেন কিনা, হ্যাঁ বা না, বা তারা যে ঐক্যমতে পৌঁছায় নাই, যেগুলোতে পৌঁছায় নাই সেটাতে আপনারা রাজি আছেন কিনা, হ্যাঁ বা না। 2টা প্রশ্ন। এখানে কোনোভাবে শুধু রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তগুলো জনগণের উপর চাপিয়ে দিতে পারে, এবং এটা কখনোই নির্বাচনী ইশতেহার না, এটা কিন্তু ওই গণ অভ্যুত্থান। এটাকে এখানে আপনি এনসিপি নাই, এনসিপি কে আপনি ভুলে যান, এখানে সব রাজনৈতিক দল এবং মানুষকে নিয়ে আপনি চিন্তা করেন। ডক্টর তাজনুবা জাবিন এবং রাজাউল করিম রনি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।